এই নির্বাচনে আওয়ামী লীগের ভোট বাড়বে কিনা? না, দল হিসেবে যখন আওয়ামী লীগের ভোটারগুলো আছে, বিভিন্ন দল, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সেই ভোটগুলোকে টানার চেষ্টা করবে যদি আওয়ামী লীগ না থাকে। তো সেটি দল হিসেবে আওয়ামী লীগকে একটা ভিন্ন সুবিধা দেবে কিনা তা না, আমি বুঝতেছি না। তারা যদি টেনে নেয় তাহলে আওয়ামী লীগের কীভাবে সুবিধা হবে? আওয়ামী লীগ যদি এক্সিস্ট করে তাহলে অবশ্যই আওয়ামী লীগের সুবিধা হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, ফ্যাসিবাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের শাসনের বিরুদ্ধে অভিযোগ, যত অভিযোগ আছে, কিন্তু গত 11 মাস 1 বছরে যা দেখছে সেই প্রেক্ষাপটে তো আমি এখন দেখছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। কারণ আমরা যেই প্রেক্ষাপট চিন্তা করে শেখ হাসিনাকে হটিয়েছিলাম বা আমরা এই হটানোকে সমর্থন করেছিলাম যারা, তো তারা তো এখন দেখছি যে, বা যারা, আমি আমার কথা বলছি না, অনেকে বলছেন, অনেকেই যারা এই আন্দোলনে ছিল তারা তো এখন হতাশ। তারা দেখছে যে ডক্টর ইউনূস 1 বছরে এসে এই দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে। কীরকম সেটা? সর্বক্ষেত্রে আপনি এমন একটা সেক্টর দেখান যেখানে বাংলাদেশ এগিয়েছে। যখন বাংলাদেশ কোনো একটা সেক্টরে আগায় নাই, যখন সারা দেশে হানাহানি, যখন আমাদের হিংসা বিদ্বেষ বেড়ে গেছে, আমাদের দেশে নয় শুধু বিদেশে পর্যন্ত বাঙালিরা একজন আরেকজনকে দৌড়াচ্ছে, পিটাচ্ছে। আনিস ভাই, এটা কি একটা অভ্যুত্থান পরবর্তী দেশ বা সমাজে এই ধরনের সিমটম কি স্বাভাবিক নয়? অস্বাভাবিকও না এটা, কিন্তু আপনি যখন যেই কাজের জন্য আপনি এই আন্দোলনটা করলেন, সেটাতে আপনি একটা রোড দেখবেন। এই রোডে কি আছে? রোডে তো আমরা ভালো কিছু দেখছি না, আমরা দেখছি যে পিছিয়ে যাচ্ছি। আমরা যদি দেখতাম যে একটা স্বৈরাচারকে হটিয়ে আমরা নতুন ব্যবস্থা তৈরি করছি, আমাদের উন্নতির দিকে যাচ্ছি, যখন সেটা হয় নাই তখনই হতাশা আসছে। তখনই বলা হচ্ছে যে পেছনে যে স্বৈরাচার ছিল সে আসলে স্বৈরাচার না, সে এর থেকে বেটার ছিল এবং তার গুণাবলী থেকে বেটার ছিল। আপনাকে যদি একটু অ্যাড করি, এখন মানে আপনি সিনিয়র সাংবাদিক, আপনি আওয়ামী লীগের পুরো সময়টা দেখেছেন, আপনি আমাদের বড় ভাই, একটা বিষয় করবেন যে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এবং সেটিকে একটা ফরম্যাটের মধ্যে নেওয়া হয়েছে। মনে করেন আনিস ভাইকেও খুন করা বা গাউস আজম বিপুকেও খুন করার পরে ওই একটাই প্রেস রিলিজ আসতো এবং আমরা সেটা প্রচার করতাম। তো সেটি মোটামুটি বন্ধ হয়েছে, আপনি আমি কথা বলতে পারছি। আর এখন হলো একটা অভ্যুত্থান পরবর্তী দেশে যে সিস্টেম দাঁড়ানোর কথা, অভ্যুত্থানের দায় মানে অর্জন সবাই নিতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আওয়ামী লীগের সময় ভালো ছিলেন, তো অন্তত পক্ষে তো সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে কথা বলার স্বাধীনতা 1 নাম্বার, 2 নাম্বার, কেউ বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না, কেউ গুম হচ্ছে না, তার বিচার না করে আমাকে বলতে দেন, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝেছি। আমার কথা আপনি বলতে চাচ্ছেন যে আমরা এই 1 বছরে আমাদের কি পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখাতে চাচ্ছি। 1 বছর আমরা অগ্রগতি কতটুকু হয়েছে আমি যেটা দেখছি যে অগ্রগতি আমাদের শূন্য। আমরা যেখানে আপনি যেগুলোতে রেফারেন্স দিচ্ছেন সেটাতে আসতেছি, আমরা দেখছি আমাদের অর্থনীতি, আমাদের সমাজ এবং আমাদের শিক্ষা, আমাদের আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। আমরা যাকে ক্ষমতায় বসিয়েছিলাম তিনি বিদেশ ভ্রমণে ব্যস্ত, 12 মাসে 14 বার ওনার না গেলে হয় না, এবং আউল ফাউল যত দাওয়াত আসে উনি যান। এই মুহূর্তে উনি বিদেশে আছেন। কি কারণে গেছেন আপনি দেখবেন, 3টা চুক্তি সমঝোতা করার জন্য চলে গেছেন। ওনার মতো লোক দেশের যখন এই অবস্থা, ওনার তো বিদেশ ভ্রমণ এখন জরুরি হয় নাই। যাই হোক, এটা একটা উদাহরণ ওনার মেন্টালিটি আমি বোঝানোর জন্য। উনি এটা এনজয় করতে এসেছেন, কিন্তু আমাদের এনজয় না তো। আমরা একটা স্বৈরাচারকে হটিয়ে আমরা কোথায় যাব সেই টার্গেট ঠিক করতে হবে। আমাদের কোনো টার্গেট ঠিক হয় নাই। আমরা সংস্কার করছি, কিন্তু বাস্তবে আমাদের কিছুই হয় নাই। আমরা আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে আমার বাক স্বাধীনতা আগেও বা হয় না, এখন অভাব নাই। কিন্তু সাধারণ মানুষ কি কথা বলতে পারছে? সাধারণ মানুষ কি তার মত প্রকাশ করতে পারছে? সেটা আপনি দেখতে হবে। সংবাদপত্র কি মত প্রকাশ করতে পারছে? আপনি ব্যক্তিগতভাবে আপনি হয়তো মত প্রকাশ করতে পারছেন, কিন্তু সব নিউজ কি আপনি করতে পারছেন? আমি তো দেখছি যে এখানে হুমকি কম নয়। সংবাদপত্রকে বলা হয়েছে তোমার গলা টিপে ধরবো না, কিন্তু আমার মব লাগিয়ে দেওয়া হয়েছে, ওরা এই কথা বলে কেন? আপনি ফ্যাসিবাদের কথা বলছেন, এখানে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী দল ছিল না। আপনি ফ্যাসিবাদ যদি রেফারেন্স দিতে চান, এখানে কোনো ফ্যাসিবাদী নাই। কিন্তু যে কার্যক্রমগুলো হচ্ছে একটার পর একটা, তাহলে কে বড় ফ্যাসিবাদী সেটাই আগামীতে নির্ধারণ করার জন্য এখন হয়ে গেছে। ডক্টর ইউনূস যেখানে আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করার কথা ছিল, যেখানে আমাদের ওনার উপর আমরা এত ভরসা করেছি যে আমরা বাংলাদেশ সারা বিশ্বে আমাদের নাম করবে, সেখানে আজকে বাংলাদেশের ভিসা দেয় না অনেক দেশ, মানে কাউন্ট করছে না। আমি আমার নিজের উদাহরণ দেব না, একটা বাংলাদেশের একটা ভ্রমণ
ভ্রমণ করে একটা ছেলে নাদির নাদির দা গো এই জাতীয় নাম, নাদির সে সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায়। তার মতো একটা ছেলেকে ভিসা দিচ্ছে না, 5-6টা দেশে সে ভিসা রিজেক্টেড হয়েছে, সে দুঃখ প্রকাশ করছে। সো বাংলাদেশের ভিসার দাম কোথায় গিয়েছে বাংলাদেশের শ্রমিকরা জানে, বাংলাদেশের যারা ভিসা নিতে চায় সেটা জানে। তো আমরা এরকম একটা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্বকে আমাদের সোসাইটিতে বসে আমাদের কী লাভ হলো? আমরা এখন বলা হচ্ছে 15ই আগস্টে কেউ কথা বলতে পারবে না, 15ই আগস্টে কোনো কর্মসূচি নেওয়া যাবে না। কেন? 15ই আগস্ট আপনি এই ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছেন, আপনার সরকারি কর্মসূচি থেকে বাদ দিয়ে দিয়েছেন। কেউ যদি ব্যক্তিগতভাবে 15 আগস্ট শোক পালন করে, আপনার কি মাথা ব্যথা? আপনি কি কারণে 15ই আগস্ট শোক পালন করতে পারবে না? 15ই আগস্টের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক? বাংলাদেশ আপনার সরকারের কি সমস্যা হয়ে যাচ্ছে? সো আপনি এখানে আপনি ফ্যাসিবাদ তো আপনি কায়েম করছেন, মত প্রকাশের স্বাধীনতা আপনি দিচ্ছেন। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বা আপনি তার কার্যক্রম নিষেধ করেছেন। সে যদি গ্যাদারিং করে কোথাও কোথাও যে কর্মসূচি করে সেটা আপনি বাধা দিতে পারেন, কিন্তু 15ই আগস্ট পালন করা যাবে না, কেউ শোক করতে পারবে না, সেটা তো ফ্যাসিবাদ কি? এটা তো ফ্যাসিবাদের উপরে কিছু। এরকম যদি হতো যে তাহলে জিয়াউর রহমানের শোক দিবসে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতো যে তোমরা খিচুড়ি বিচরণ করতে পারবে না, তোমরা ফুলের মালা দিতে পারবে না, তাহলে আরেক দল সরকার আসবে, তারা বল আরেকটা ইম্পোজ করবে, তাহলে আমাদের মত প্রকাশ, আমাদের ব্যক্তি স্বাধীনতা সবগুলোই খর্ব হয়ে যাচ্ছে। আমরা যেখানে যাওয়ার কথা যে আশা করেছিলাম উনি আমাদের সেটা দিচ্ছেন না। উনি বিদেশিদের কাছে লিজ দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। একবার ঢাকা এয়ারপোর্ট দিতে হবে, একবার চিটাগং পোর্ট দিতে হবে, একবার করিডোর দিতে হবে। ওনার স্বার্থ এবং তাহলে আনিস ভাই আমরা কি একটা জায়গায় আসতে হবে? আপনি বলছেন যে আওয়ামী লীগ আসলে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেনি। ফ্যাসিবাদী যেই অর্থে ফ্যাসিবাদ এসেছে সেই অর্থে ফ্যাসিবাদ স্বৈরাচারী আচরণ করেছে, তাদের কর্তৃত্ববাদী শাসন ছিল। এখন যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা এক প্রকার ফ্যাসিবাদের মতোই হচ্ছে না, এটাও ফ্যাসিবাদ না। আপনি যদি করেন যে ওইটা ফ্যাসিবাদ, তাহলে এটাও ফ্যাসিবাদ। আমরা একটু জামাত ইসলাম এবং এনসিপি এক লাইনে নিয়ে এসছে। আসলে মানে এটা মানে সাংবাদিক হিসেবে এটা কিভাবে মূল্যায়ন করবেন যে সরকার, জামাত ইসলাম, এনসিপি একদিকে খেলছে? এইটা কেন বলা হচ্ছে? এটা তো আমি বহুদিন আগে থেকে বলছি। ডক্টর ইউনূসের এক পকেটে বিএনপি, এনসিপি, আরেক পকেটে জামাত। এটা তো ওদেরই সরকার, ওরাই তো চালাচ্ছে। এই সরকার এসে তো প্রথম কি করলো? আমি বারবার বলছি, আমরা একটা এই পেছনের 54 বছরের যেই ঝঞ্ঝাল, এটাকে ফেলে সামনে যাব বলছে। আমরা একটা ভিশন দেখতে চেয়েছি। এই লোকটা 30, 40 দেশে বিদেশে বক্তৃতা মেরে মেরে আমাদেরকে শিখাচ্ছিল দেশ কীভাবে উন্নয়ন হয়। সে এসে ঝঞ্ঝাল শুরু করে দিয়েছে। সে এসে এরে মারো, ওরে ধরো, এরে কাটো, এই শুরু করে দিয়েছে। যে যারা প্রকৃত অপরাধী তারা পালিয়ে গেছে, এদেশে চুনোপুটি ধরে ধরে মামলা বাণিজ্য করছে, ঘরে ঘরে মানুষ শুইতে পারতেছে না, বসতে পারছে না। আপনি আওয়ামী লীগ হলেই তাকে আজকে গ্রেপ্তার করতেছে। কেন? আওয়ামী লীগ, কেউ আওয়ামী লীগ বিশ্বাস করতে পারবে না? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি, আপনি তাকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন, কিন্তু কেউ যদি আওয়ামী লীগ বিশ্বাস করে, কেউ যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, কেউ যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে, সেটা কি অপরাধ? আপনি বঙ্গবন্ধুর 15ই আগস্টে তার বাড়িতে যেতে দিচ্ছেন না, আগামী 15 আগস্টও আপনি বলবেন যে সেখানে যেতে দেবেন না। 32 নম্বর আমি আজকে লিখছিলাম, 32 নম্বর যে রাস্তাটা, শেখ হাসিনা এটা নিরাপত্তার অজুহাত দিয়ে এই রাস্তাটা বন্ধ করে রেখেছিল। এখন কোন নিরাপত্তার অজুহাত? এখন কেন ওই রাস্তা বন্ধ করে রাখছে? কি জন্য? কেন ওইখানে কোনো একটা লোক গিয়ে বঙ্গবন্ধুর সেই ভাঙা বাড়ি, সেই বুলডোজার দিয়ে যেটাকে শেষ করে দিয়েছে যে 5 ফেব্রুয়ারি, তার আগে সেটাকে 5 আগস্ট সেটাকে পুড়িয়েও শান্তি পায় নাই। এ বলছে না, এটাকে নিঃশ্বাস করে দিতে হবে। তারপরে দেখে এখানে মানুষ যায়। তো এই মানুষকে যাওয়ার জন্য আপনি রাজাকার বান্ধব একটা সরকার, আপনি দুই পাশে পুলিশ দিয়ে এটা ঘেরাও করে রেখেছেন কেন? তার মানে ওই মৃত লোকটা কত বড় শক্তি, সেই 15ই আগস্টে তাকে হত্যা করে আপনি কিছু করতে পারেন নাই, তার বাড়িও ধ্বংস করে কিছু করতে পারেন না। এখন লোকজন যাচ্ছে, সেই জন্য ওই এলাকায় যারা বাস করে তাদের জীবন দুর্বিষহ করে দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে। কেন রে ভাই, ওই রাস্তা বন্ধ থাকবে কেন? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই সরকার যেই জায়গায় আমাদের রিকনসিলিয়েশনের জায়গা ছিল, যেখানে জাতিকে ঐক্যবদ্ধ করার দরকার ছিল, চিহ্নিত দুর্নীতিবাজ ব্যাঙ্গলোরেটাররা এগুলোকে সাজা দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগের লোকজনও চায় এদেরকে সাজা দেবে। শেখ হাসিনার আশেপাশে থেকে যারা দুর্নীতি করেছে এদেরকে চরম সাজা দিয়ে দেশটাকে এগিয়ে নেবে। এই সমস্ত অন্যায়ের সাথে কি আওয়ামী লীগের সমর্থন বড় কাজ করেছে না ভাই? আওয়ামী লীগের সমর্থন মানে আওয়ামী লীগ শেখ হাসিনা দুর্নীতি, শেখ হাসিনার সরকার দুর্নীতি, এটা তো একটা দল। তুমি দল তো থাকবেই আজীবন, যে কোনো তোমার একটা বিশ্বাস। কিন্তু দলের দুর্নীতিবাজ কোনো দল বলে যে এই দুর্নীতিবাজ করার আমরা সুযোগ দিয়েছি, কোনো দলে আছে? একটা কথা সেই জায়গায় থেকে আমাকে শেষ করতে দেয়। সেই জায়গায় এই লোকগুলোকে সাজা দেওয়াটা আমাদের খুবই জরুরি হয়ে গেছিল। ভাই বলছিলেন যে পিআর পদ্ধতিতে ইলেকশন আনার জন্য জামাত এবং এনসিপি চেষ্টা করছে, সরকারও বহু চেষ্টা করেছিল যে পিআর পদ্ধতি আনার জন্য। এখন কি হবে জানি না, জামাত তো এটা নিয়ে আবার আন্দোলন ঘোষণা দিয়েছে। অলরেডি
মানে আমার ব্যক্তিগত হুমকিও দিয়েছে। আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নাই, পিআর পদ্ধতি হোক আর যেই হোক। আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটা বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে এবং একটা নির্বাচিত সরকার আসবে, সেটা এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, আরও যেই হোক, আরও যত দল হোক, তাহলে আমরা একটা রাস্তায় উঠতে পারবো। আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য থাকবে, বহির্বিশ্বের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে। এখন যেটা হচ্ছে, কেউ আমাদেরকে পাত্তা দিচ্ছে না। এই সরকার কদিন থাকে, কি করবে না করবে, এর সাথে কোনো চুক্তি করছে না, কোনো বিনিয়োগ হচ্ছে না, দেশের মানুষ বিনিয়োগ করছে না। আমি কালকে বলছিলাম 2,60,000 কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে, কেউ বিনিয়োগ করছে না। বিনিয়োগ কেন করবে? তার বিনিয়োগের নিশ্চয়তা নাই। বড় বড় কোম্পানিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি যে টেলিভিশনে আপনাদের এখানে বসে কথা বলছি, আপনাদের এই মালিকের প্রতিষ্ঠানগুলোকে তো একটার পর একটা পুড়ে পুড়ে ধ্বংস করে দিয়েছে। তাতে লাভ হয়েছে কি? এখন বিদেশ থেকে টায়ার আমদানি করো, তাই না? তো আমাদের শিল্পকে আমরা ধ্বংস করেছি। কে করেছে? এই আমলে করেছে। এখন ডক্টর ইউনূস বলবেন যে না, আমি তো 5 আগস্টের আগে যদি কিছু না, 5 আগস্টের পরে হয়েছে। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ছিল, আপনারা আমাদেরকে এখন পরদেশ নির্ভর করে দিয়েছেন। এই জিটিভি, এদের কোম্পানি, কি কোম্পানি, যে গাজী গ্রুপ, তারা প্রথম বাংলাদেশে এই যে টায়ার ম্যানুফ্যাকচারার, ওই যে পানির ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারার, যে এগুলো এখন আমাদেরকে বাইরে থেকে আনতে হবে, বা আমাদের দেশের ওপরে শিল্পকে ধ্বংস করে। সো আমরা কোন জায়গায় উন্নতি করছি? আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, আমাদের ব্যবসাপাতি ধ্বংস করে। তাহলে আমরা ডক্টর ইউনূস আমাদের কি দিচ্ছে? উনি বলছিলেন যে পিআর পদ্ধতি হলে আওয়ামী লীগ চলে আসবে, এটাও ওনাদের ভয়। ওইটা ওনাদের ভয়। আওয়ামী লীগ কীভাবে আসবে? আওয়ামী লীগের যে প্রার্থীটা হবে, ভাই, মনে করেন আমি আছি ঢাকা ধানমন্ডি আসনে আমার বাড়ি, তো সেইখানে যে আওয়ামী লীগের যে প্রার্থী, সে কে? সে কোথায়? আপনি যে স্বাধীন, মানে সে আওয়ামী লীগের প্রার্থী, সে স্বতন্ত্র দাঁড়াবে, কে এসে? স্বতন্ত্র দাঁড়ানোর তো লোক না। আওয়ামী লীগ নাম শুনলেন তো আপনি তার বাড়ি আক্রমণ করছেন, তার বাড়ি আওয়ামী লীগ শুনলেই করছেন। এই যে আমি কথা বলছি, আমাকে বলতেছেন আওয়ামী লীগের দোসর। মানে আপনি সরকারের সমালোচনা করলে সেটা যদি ক্রেডিট যদি আওয়ামী লীগের পক্ষে যায়, সে আওয়ামী লীগের দোসর। বা এই পেছনে যদি বিএনপি থাকতো, তাহলে তো একটি বিএনপির পকেটে যেত। তাহলে এটা তো নির্ভর করছে আপনার আগে কে ছিল, সে ভালো কি খারাপ, এবং আপনার পরে যে আসবে সে কি করে, সেটাও তো আপনার উপরে যাবে। সে যদি ভালো কাজ করে, তাহলে বলবে যে ইউনূস কি দুঃশাসন দিয়ে গেছিল, এরপর আমরা এগিয়ে গেছি। কিন্তু আপনার থেকেও যদি আরও খারাপ হয়, তাহলে যে এর থেকে তো ইউনূসও খারাপ, যারা আমরা এত খারাপ বলছি, সেও তো এর থেকে একটু বেটার ছিল। এটাই তো কম্পারিজন। এখানে স্বৈরাচার, অমুক তমুক, এগুলো খোঁজার দরকার নাই। যেটা হয়ে গেছে 5 আগস্ট হয়ে গেছে। এখন সামনে কিভাবে যেতে হবে আমাদের, সেটার জন্য আমাদের চিন্তা করতে হবে। সেটার জন্য একটা রিকনসিলিয়েশনের দরকার হবে। ডক্টর ইউনূস যেটা, আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। ডক্টর ইউনূস যেটা আমাদের করে দিয়েছেন, রিভেঞ্জ, যে আপনি 5 আগস্টের পর যে সমস্ত রিভেঞ্জ নিয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়েছেন, এখনও পোড়াচ্ছেন, 32 নম্বর ভাঙছেন, এই রিভেঞ্জ এর থেকে শতগুণ হতে পারে না, 10 গুণ হবে না, কম হবে, সেটাই হবে আগামী সরকারের জন্য চ্যালেঞ্জ। আগামী সরকার যদি এই রিভেঞ্জ কমাতে পারে, আজকে আপনি জরিপটা দেখেন নাই, এক জরিপে লেখা আছে যে 48% লোক ভোটই দেবে না, সিদ্ধান্ত নেয় যে ভোট দেবেন। তার মানে বুঝেন দেশের মধ্যে কত অস্থিতিশীলতা চলতেছে। যেই ভোটের জন্য এত হাহাকার, ভোট হচ্ছে না কেন, 15 বছর ভোট দেয় না স্বৈরাচারী সরকার, সেই ভোট আসতেছে, মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না, এবং সেই ভোট না দেওয়া নিয়ে আপনি কত তাল বাহানা করলেন। সো এগুলো তো সবই মানুষ মনে রাখছে, তাই না? সো এই রিভেঞ্জটা বিএনপি সরকার যে আসুক বা জামাত সরকার যে আসুক, যারাই আসুক, এই রিভেঞ্জটা কত মাত্রায় কম হবে সেটার উপর নির্ভর করছে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে। এই রিভেঞ্জ যদি তার 10 গুণ হয়, তাহলে আমরা কোথায় যাব? এদেশে তো আমরা কেউ থাকতে পারবো না। আজকে যারা নির্যাতন করছে তাদেরকে আবার নির্যাতন করবে, তাদেরকে জেলে নেবে। সেই রিভেঞ্জটা এখন কার উপরে নেবে? আওয়ামী লীগ তো চলে গেছে। আওয়ামী লীগ আসবে। আওয়ামী লীগ কোথা থেকে চলে গেছে? আওয়ামী লীগ মরে গেছে? আওয়ামী লীগ কি এই দেশ থেকে চলে গেছে? আওয়ামী লীগ আপনি কিতাবি বন্ধ করে দিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এই লোকগুলো কি আপনি পাকিস্তানে পাঠিয়ে দেবেন না ইন্ডিয়া পাঠিয়ে দেবেন? কারণ 71-এ যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তখন স্বাধীনতা বিরোধীদেরকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিতে পেরেছি? তারা তো এদেশেই ছিল। তো একই কাণ্ড। আপনি আওয়ামী লীগ আজকে পরাজিত হয়েছে, আজকে ক্ষমতার খেলায় তারা আজকে আউট, আবার এক ক্ষমতার খেলায় তারা আসবে। কে আসবে আর কে যাবে সেটা নির্ধারণ করার তো আমি জানি না। যেই জনরোষ শেখ হাসিনাকে তাড়িয়েছে, যে তার দুঃশাসনের বিরোধী নিয়ে, তো এই জনরোষ যে আবার ফেরত আসবে না এই সরকারের বিরুদ্ধে, সেটাকে নিশ্চয়তা দিতে পারে? বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এরাই আবার রাস্তায় নামবে না, যে তোমার থেকে তো এই বেটার।
এটা আমরা কেউ নিশ্চয়তা দিতে পারি না, রাজনৈতিক প্রেডিকশন করতে পারি না। তার মানে আনিস ভাই তাহলে আওয়ামী লীগ এখনো আছে এবং আওয়ামী লীগ আসতে পারে, আপনি প্রেডিকশন করছেন। গেস ভাই, আনিস ভাই একটা বিষয় আপনি যদি বলি যে বাংলাদেশে গেল জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল একসময় বলা হতো, বা সবচেয়ে বড় যে দুইটি রাজনৈতিক দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ, তো দল হিসেবে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি বলছেন যে বাংলাদেশে এখনও আওয়ামী লীগের সমর্থকরা আছে। আমার প্রশ্ন হলো যে যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আপনি রিকনসিলিয়েশনটা হয় নাই সেটা আমরা বড় প্রশ্ন তুলছি। রিকনসিলিয়েশন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো একটা দায় স্বীকার করে নেওয়া, যে অপরাধ বোধ, যে আমাদের ভুল ছিল, সেই জায়গার করতে বেরোয় আসবার। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই রকম কিছু পেয়েছেন আপনি? না, আমি দেখিনি, বরং আমার কাছে আজকে আমি সজীব ওয়াজেদ জয় এবং আরেকজন সাবেক মন্ত্রীর স্টেটমেন্ট দেখেছি, আমার কাছে এগুলো হাস্যকর মনে হচ্ছে। ওনারা বলছেন যে আমরা জনগণের কাছে ক্ষমা চাইব। হ্যাঁ, তো জনগণের কাছে ক্ষমা চাইবে, তো আপনি ক্ষমা তো আকাশে বাতাসে চাইবেন না, শুধু জনগণের কাছে চাইবেন। তো জনগণের কাছে চান, অসুবিধা কি? সেটা তারা চাচ্ছে না। কিন্তু তাদের যে যুক্তি সেটাও আমি আবার এখানে ফেলে দিই না। তারা যেটা বলছে যে আমরা দেশে যাব, আমরা দেশের মাটিতে জনগণের কাছে ক্ষমা চাইব, যখন আমাদের রাজনৈতিক কার্যক্রম শুরু হবে তার আগে আমাদের ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। সেটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে। ভাই যেটা রেফারেন্স দিলেন যে আমরা এক বছরের মাথায় আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনা নিয়ে কথা বলছি, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যান করে রেখেছি, কিন্তু 54 বছর পর্যন্ত যে একটা রাজনৈতিক দল বাংলাদেশে এখন রাজনীতি করছে, এখন তারা স্বাধীনতা 2 পয়েন্ট দেখাচ্ছে, 71কে মুছে দেওয়ার চেষ্টা করছে, তারা তো এই তাদের 30 লক্ষ মানুষ যে মারা গেল, আমাদের এত নারীর যে সম্ভ্রম নষ্ট হলো, আলবদর আল শামস এই যে রাজাকার বাহিনী করে রাখলো, আমার শোতে এসে তারা বলেছে তার 3 টাইমস ক্ষমা চেয়েছে। আপনার শোতে এসে ক্ষমা চাওয়া না না বলেছে, আমরা গোলাম আজম সাহেব চেয়েছে এবং সবশেষ তাদের আমি চেয়েছে। আপনি আমরা একই প্রশ্ন করেছিলাম জামাত। না, আমি আপনাকে রেফারেন্স দিই, আপনি যে প্রশ্ন করেছেন আমরা প্রশ্ন করছিলাম, আমরা খুব ভালো করছেন। জামাত একটা খুবই গঠনতান্ত্রিক একটা রাজনৈতিক দল, সাংগঠনিকভাবে ভিত্তি তাদের অনেক, তারা আইন শৃঙ্খলা রক্ষা করে বা দলীয় শৃঙ্খলা রক্ষাকারী একটা দল যদি আমি বাংলাদেশে বিবেচনা করি, তাদেরকে আমি প্রথম সারিতে রাখবো। তার সে যে সিদ্ধান্ত নেবে সেটা তো দলের রেজুলেশনে আসতে হবে। হ্যাঁ, এটা হলো আপনার টেবিলে এসে আমি ক্ষমা চাই, আমরা 74 থেকে চাই, 47 থেকে চাই, তাতে কি আসে যায়? আমার কাছে তো পার্সোনালি অনেকে ক্ষমা চাইছে যে আমরা কি করবো। আমার কাছে তো এটা বলেছে, তার মারা গেছে ভদ্রলোক, জামাতের নেতা, উনি ফাঁসি খাইছে। আমি বললাম যে আপনারা এগুলো করছেন কেন? আপনারা কেন নতুন প্রজন্মের কাছে আপনাদের যে অপকর্মের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, কাঁধে দিয়ে দিচ্ছেন? বলে যে তুমি কি মনে করো আমরা কি এটা চেষ্টা করি না? আমরা চেষ্টা করেছি, দলের মধ্যে এটা পারছে না। দলের মধ্যে রাজাকার শক্তি যেগুলো আছে, মানে স্বাধীনতার আগে যে শক্তি ওরা বৃদ্ধি পেয়েছে, ওরা এই নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে ওদের অপকর্মের দায়িত্ব দিচ্ছে। আমি ছোট্ট একটা ছেলেকে রাজাকার বলতে আমার তো খারাপ লাগে, ও কেন রাজাকার হবে? কিন্তু তার উপর আপনি সেই অপদায়িত্ব, আপনার খুন খারাপি সবগুলোর দায়িত্ব আপনি দিয়ে দিচ্ছেন। এখন আপনি বলেন যে 71-এ কিছুই করে না, কি করে না? আপনাদের ইতিহাস তো মানুষ জানে, আপনাদেরকে নিয়ে পাকিস্তানে বই বের হয়, আলবদর আল শামস, কত বই বের হয়েছে, সেখানে আপনাদের বক্তব্য আছে আপনারা কিভাবে পাকিস্তান জামাত আপনাদেরকে হাইলাইট করছে, কি মহান কাজ আপনারা 71 সালে এখানে করেছেন। তো আপনারা এগুলো তো মুছে দিতে পারবেন না। জামাতও আমি আজকে একেবারে লিখিত বলতে পারবো, এখন একটা ডকুমেন্টেড, যে যতদিন পর্যন্ত জামাত তার অপকর্মের জন্য ক্ষমা চাইবে না, সে সাধারণ মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারবে না। সে ক্ষমতায় যাবে একে ওকে ধরে, ওর কাঁধে চড়ে, কু করে, ইরান স্টাইলে বিপ্লব করে, অন্য কিছু যদি পারবে। সাধারণ মানুষের ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না। সাধারণ মানুষের ভোটে যদি যেতে হয় তাহলে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগেরও একই কথা বলবো, তাদের ভুল ত্রুটির জন্য তাদের দুঃখ প্রকাশ করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। এখন তারা বলতে পারে আমরা কি এমন অ্যাট্রোসিটি করেছি, কি করেছো না করেছো আমরা জানি না, বাট জনগণের মুখ দুঃখ দিয়েছ। এই জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছিল সেগুলো আমরা দেখেছি, এবং তোমরা যতই বলো যে হত্যাকাণ্ড আমরা করি নাই, এই জামাতিরাই করেছে, ভিতরে থেকে করেছে। এই যে মুগ্ধের কথা বলা হচ্ছে, মুগ্ধকে কিভাবে টার্গেট করে মারা হয়েছিল, যার কারণে বিপ্লব হয়ে গেছে, স্প্রেড করেছে, সব কিছু আছে আমি মনে করি। তারপরে জুলাইতে যে ঘটনা ঘটেছে, এর আগে যে তারা ভোটের রাজনীতি করেছে, ভোট দেয় নাই, এদের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি।
কিন্তু যতক্ষণ পর্যন্ত জামাত চাচ্ছে না আমি তার উপর প্রেশার দিতে পারি না। কিন্তু আমি বলবো যে আওয়ামী লীগের উচিত ক্ষমা চাওয়া, তার থেকেও বড় যে কাজটা আমার মনে হয় আওয়ামী লীগ করা উচিত এই ক্ষমা টমার উপরে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে আবার ক্ষমতা আসতে চায়, আওয়ামী লীগ যে আবার বাংলাদেশে আসতে চায়, আওয়ামী লীগ যে রাজনীতিতে আসতে চায়, সেটার ক্ষমা না, তার আগে আরেকটা জিনিস রয়ে গেছে। সেটা হচ্ছে যাদেরকে দিয়ে এত অপকর্ম হয়েছে তারা তো এখনো আওয়ামী লীগের দলীয় ব্যানারে আছে। তাদেরকে শেখ হাসিনা কেন কতল করে নাই? শেখ হাসিনাকে তো কলম দিয়ে কতল করা উচিত তাদেরকে। তারা কিভাবে, শেখ হাসিনা নিজেই তো অভিযুক্ত, উনি কি করবেন? শেখ হাসিনা নিজে অভিযুক্ত হলে তাহলে নতুন নতুন একটা নির্বাচন দিতে হবে, প্রতিনিধি তারা দিতে হবে, উনি নিজেও পদত্যাগ করতে হবে। কিন্তু শেখ হাসিনাকে যখন আমি বলতেছি যে শেখ হাসিনা নিজে অভিযুক্ত, কিন্তু শেখ হাসিনা টপ টু বটন যত নেতা আছে, কর্মী আছে সারা দেশে, এরা তো শেখ হাসিনা ছাড়া আর কাউকে দেখে না। এরা তো মনে করে যে শেখ হাসিনা নিষ্পাপ। এখন সেটা তাদের দলে আলোচনা হবে, তারা কাকে ওসামা বিন লাদেনের সাপোর্টার তাকে গুরুই মানে, তারা কাকে তাদের দলের রাখবে, নেতা রাখবে না রাখবে সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত হচ্ছে প্রত্যাখ্যানের, যে অমুক যদি আসে আমরা তাকে প্রত্যাখ্যান করব, অমুক যদি আসে প্রত্যাখ্যান করব। আমি তাদের হয়ে বলছি যে তারা যে ক্ষমা চাওয়ার কথা যে বলছে, ক্ষমা চাওয়ার থেকে বড় বিষয়টা হচ্ছে তাদের দলে যে দুর্বৃত্তগুলো ছিল, তাদের দলের যে দুর্বৃত্ত এমপিগুলো ছিল, মন্ত্রীগুলো ছিল, লুটেরাগুলো ছিল, শেখ হাসিনা কিংবা তার দল তাদেরকে এখনো ছাড়ে নাই। তো আমি যদি বলি যে আওয়ামী লীগ আবার আসুক, তাহলে এই দুর্বৃত্তগুলোই আসবে। হ্যাঁ, আমি যদি বলি যে এই আবার এরা ক্ষমতা আসুক, তাহলে আমার মিডিয়াতে যে দুর্বৃত্তগুলো ছিল, যারা নানাভাবে ফায়দা নিয়েছে, এখন পলাতক, এখন আমেরিকা অমুক তমুক, বউকে এমপি বানিয়েছে, এই সমস্ত যেগুলো সুযোগ সুবিধা নিয়েছিল, যেগুলো ব্যাংক লুট করেছে, নানা অপকর্ম করেছে, শেখ হাসিনার সাথে তো ওইগুলোও আসবে। তো শেখ হাসিনা আগে বলতে হবে যে যারা এই সমস্ত অপকর্ম করেছিল, শেখ হাসিনা তো একা কিছু করতে পারে না, রাষ্ট্র ক্ষমতায় যখন থাকেন উনি একা হইতে পারে না। তার যে উইংগুলো, এগুলো যে অপকর্মগুলো করে, তার কারণেই তো একটা সরকারের পতন ঘটে। তো উনি যদি ওইগুলো ঠিক না করেন, তাহলে উনি জনগণের কাছে আসবেন কি করে? উনি তো জনগণের নেতৃত্ব, তখন এই দলটাকে জনগণ নিতে পারবে না। তাহলে শেখ হাসিনার এখন অবিলম্বে উচিত অন্তত শখানেক দুর্বৃত্তকে দল থেকে বের করা, যারা শেখ হাসিনাকে নির্ভর করে, শেখ হাসিনার উপর ভিত্তি করে আবার দেশে আসতে চায় এবং আমাদের উপরে বদনাম করতেছে যে আমরা শেখ হাসিনাকে ফেরত আনতে চাই। ভাই, আমাদের ফেরত আনার না, আমরা একটা এই সরকার পরিবর্তন করতে চাই, আমরা আমাদের দেশের ভবিষ্যতের জন্য। আমরা তো পালিয়ে যাই নাই, আমরা তো এই দেশে আছি, আমাদের এই দেশে থাকতে হবে। একটু অ্যাড করে, আপনি যে কথা খুব ভালো বলেছেন, এই যে বঙ্গবন্ধু পরিবারের যে সদস্যরা আছে তাদের কেউ কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে কোনো মেসেজ নাই, 1 নম্বর। 2 নম্বর বিষয় যেটা হলো, বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ আছে, তারা প্রত্যেকেই কিন্তু নিরাপদে চলে গেছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ সরাসরি উনি লেথাল উইপেন ব্যবহারের অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তো সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চায় নতুন করে, তো সেটি কতখানি গ্রহণযোগ্য হবে? সেটা মানুষ নেবে ভাই। এই অতীতেও তো বহু অভিযোগ ছিল, তারেক রহমানের ছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে, এরশাদের মধ্যে ছিল। জনগণ যদি অ্যাকসেপ্ট করে, আপনি কি করবেন? এখন কিছু বিষয় আপনি এমন বিষয় আছে যেগুলো আদালতে উঠে গেছে, সে সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু কোনোভাবেই আমি মনে করি না যে শেখ হাসিনার 16 বছরে যে শাসন ছিল, যেটা ভোটবিহীন যে ইলেকশনগুলো ছিল, এগুলোকে আমি লেজিটিমেট আমি করতে পারি। এগুলা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে ছিল, সেই জন্যই তার সরকারের বদনাম হয়েছে, পতন হয়েছে। কিন্তু আমি যেটা চাচ্ছি, উনি যদি বাংলাদেশের আওয়ামী লীগকে কেউ কবর দিতে পারবে না, ওটা আসবেই। এটা যে যত কথাই বলুক, 100 বছর পরে হলো আসবে। এই যে 32 নম্বর ভাঙা হয়েছে, আপনি দেখবেন রাষ্ট্রের টাকায় নয়, ওদের টাকাতে আবার 32 নম্বর ওই বাড়ি হবে। ওই যে গণভবন যে ভাঙচুর করে এখন বানিয়েছে, এটা আপনার অবজারভেশন বা অ্যাজাম্পশন? আমরা একটু আনিস ভাইয়ের কাছে আসি। মানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তো ভাই, মানে মুসলিম লীগের মতো দল তো অনেক নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ হয়তো তার চেয়ে ভালো বলুন। বলতেছি যে রিভেঞ্জগুলো, যে বিষয়গুলো থাকে, আমরা আসলে বলি না। আপনি কি ভেবেছিলেন যে 75-এর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে? বঙ্গবন্ধুর দল বঙ্গবন্ধুকে তো শেষ করে দিয়েছে, সে আসে নাই। তো একই কায়দায় আমি বলতে পারি না। ইভেন বিএনপি যে চলে গেছিল, আওয়ামী লীগ তো কত টিটকারি করেছিল যে এদের শেষ, এরা জিন্দিগি তো আর আসবে না, আসে নাই। সো আমরা কেউ বলতে পারি না। এবং এই যে জামাতের কথা বলেন, জামাতের রাজনীতি করার কথা ছিল, এখন যে বড় গলায় ওরা রাজনীতি করছে, সুযোগই ছিল না। সো রাজনীতিতে আসলে কখন কি হয় আপনি জানি না, বলতে পারি না। কিন্তু আমি বারবার একই কথা বলছি, আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয়, তার যে সমস্ত দুর্বৃত্তগুলো ছিল তাদেরকে সাজা দিতে হবে। আপনি শেখ পরিবারের কথা বলছেন, শেখ পরিবারের দুর্বৃত্তগুলোকে সবার আগে সাজা দিতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শেখ হাসিনা
ওই ধরনের অসৎ নেত্রী না, কিন্তু তার দোষ হচ্ছে যে যারা অসততা করছে, যারা লুটপাট করছে, সেটা জেনেও উনি ব্যবস্থা নেন নাই। এখন যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, জামাত চাচ্ছে পিয়ার সিস্টেম এবং তারা নির্বাচন চাইবে বলে খুব আন্তরিকতা নেই, এনসিপির মধ্যেও নেই। তো এখন এই যে পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির লাভটা কোন দিকে যেতে পারে মনে করেন? লাভটা যদি নির্বাচন কেন্দ্রিক কোনো ঝামেলা তৈরি হয় আর কি, লাভ আওয়ামী লীগের হবে। লাভটা আওয়ামী লীগের হবে। লাভ কার যায় না, ক্ষতি দেশের হবে। এখন আওয়ামী লীগ ক্ষতি দেশের হবে। ক্ষতি দেশের হবে, এবং আওয়ামী লীগকে তাড়ানোর জন্য যে চিন্তা, তো তাহলে আওয়ামী লীগ তখন বিএনপি বলবে যে আওয়ামী লীগ আসো তোমরা একসাথে পিটাই রাজাকারদের, ওরা এক হবে তখন। কারণ জামাত, এনসিপি এবং হুজুরদের যত দল আছে ওরা একসাথে ইলেকশন করবে, ওরা সম্মিলিতভাবে বিএনপির বিরুদ্ধে যাবে, এবং ওরা চাচ্ছে যে আর্মি যদি সেটা কিন্তু থাকে হয়ে বা গেছে আর্মি অলরেডি, যে সহযোগিতায়- ইসলামপন্থীর একটা হয়ে গেছে। হ্যাঁ, সেখানে তো বিএনপি বাড়ছে, তাদের ইলেকশন হবে। তো এখন তাহলে তখন তারা আবার এক হয়ে যেতে পারে, হয়তো একটা এক হয়ে যেতে পারে, ওই যে বিএনপি এবং আদার্স। ওরা বললো যে আসো আমরা আগের ঐক্যে চলে যাই, আমরা স্বৈরাচার হটিয়েছি, স্বৈরাচারের জন্য আবার এক হয়ে যাই। এখন ওই দল যদি বিএনপিকে আলাদা করার জন্যই যে কার্যক্রম করেছে, এটা তো বিএনপিকে আউট করার জন্য, আউট করার জন্য। তো বিএনপি তখন বলবে যে তাহলে ঠিক আছে আওয়ামী লীগ আসো, আমরা একসঙ্গে ভাগাভাগি করে খাই, এদেরকে আউট করি, সেটাই হবে।